আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর নমুনা যে 2 নম্বর সৃজনশীলটা আছে ওইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। চলো দেখো তো কতগুলো চিত্র এঁকে দেওয়া আছে। এই চিত্রগুলা তোমাকে দেখেই বুঝতে পারা লাগবে যে এগুলা মানে কোন চিত্রটা বা চিত্রটার নাম কি, এটা কিন্তু বুঝতে পারা লাগবে। সেক্ষেত্রে এই যে দেখো যে চিত্রটা, এটার দিকে তাকাও। উদ্ভিদ টিস্যু, উদ্ভিদের ক্ষেত্রে পরিবহনে কাজ করতেছে এরকম একটা টিস্যু, যেখানে দেখো মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের শিবনল, কিছু শিবকোষ দেখতে পাইতেছি। তারপরে হচ্ছে শিবকোষের সাথে আমাদের সঙ্গী কোষ থাকে আমরা জানি। এরপরে হচ্ছে তোমার মানে পরিবহন কাজে সংযুক্ত যে টিস্যুগুলো, সবগুলো টিস্যুই হচ্ছে আমরা এখানে একসাথে দেখতে পাইতেছি, ওরা একসাথেই অবস্থান করে। কিছু কিছু টিস্যু কী করে, তোমার পানি আর খনিজ লবণ উপরে নিয়ে যায়, তারপর খাদ্য তৈরির পর কিছু কিছু টিস্যু কী করে, ওই খাদ্য পুষ্টিটা নিচে নিয়ে আসে। তাহলে এই যে আসা যাওয়ার কাজটা উদ্ভিদের খাদ্য পুষ্টি এবং খনিজ লবণ আর পানি পরিবহনের কাজটা করতেছে, এটা হচ্ছে এই চিত্রটা, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু, পরিবহন টিস্যুর আরেকটা সুন্দর নাম আছে, ওর আরেকটা নাম হচ্ছে জটিল টিস্যু। পরিবহন টিস্যুর আরেকটা নাম হচ্ছে জটিল টিস্যু। কি জন্য জটিল টিস্যু বলা হয়? কারণ ওর সবগুলা কোষ দেখতে একরকম হয় না। দেখো এইখানে পুরাটা হচ্ছে একটা তোমার পরিবহন টিস্যু, কিন্তু এই পরিবহন টিস্যুর ভিতর কিছু কোষ দেখো লম্বা, কিছু কোষ দেখবা আবার তোমার নলের মতো, কিছু কোষ এরকম চ্যাপ্টা, এরকম এক একটা এক এক রকম আকৃতির কোষ হতে পারে। অনেকগুলা কোষ একসাথে যখন একই কাজ করে ওটাকে আমরা টিস্যু বলি। কিন্তু এখানেও অনেকগুলা কোষ একসাথে একই কাজ করবে, ওকে আমরা টিস্যু বলবো, কিন্তু অনেকগুলা কোষ দেখতে একরকম হবে না, ভিন্ন ভিন্ন হবে। এরপরে দেখো এক্স চিত্রটা কি দেওয়া আছে, লোহিত রক্তকণিকা দেওয়া আছে। দেখো তো এই যে এরকম চাকতির মতো হয় দেখতে, চাকতির মতো, মাঝখানটা হচ্ছে তোমার অবতল থাকে। এই যে দেখো এরকম চাকতির মতো, কিন্তু মাঝখানে দিয়ে হচ্ছে তোমার এরকম অবতল অংশ, যেটা উপর থেকে দেখলে তোমার এরকম গোল সারফেসের মতো, মানে সারফেসটা হচ্ছে তোমার এরকম গোল চ্যাপটা দেখতে পাবা। কিন্তু যখন তুমি এটাকে সাইড থেকে দেখবা সেক্ষেত্রে তোমার স্ট্রাকচারটা এরকম দেখা যায়। দেখো দুই পাশে কিন্তু অবতল, এই যে অবতল অংশটা দেখতে পাচ্ছ এরকম, আর উভয় মানে দুই প্রান্ত হচ্ছে তোমার কিছুটা পুরু। তাহলে উপর থেকে যখন দেখতেছি তখন এরকম চাকতির মতো, পাশে থেকে যখন দেখতেছি তখন এরকম লম্বাটে। সেক্ষেত্রে তুমি একটা কয়েন কল্পনা করতে পারো, একটা 5 টাকার কয়েনকে উপর থেকে দেখো, হাতের উপরে রেখে উপর থেকে দেখলে গোল দেখা যাবে, আর কয়েনটাকে ধরে এরকম করে পাশ থেকে দেখো, সেক্ষেত্রে দেখা যাবে লম্বা। এরকম স্ট্রাকচার আমরা কই দেখতে পাই? আমাদের আরবিসি বা লোহিত রক্তকণিকায়, রেড ব্লাড সেল। এবার ওয়াই চিত্রটার দিকে তাকাও, এটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। রক্তকণিকা কিন্তু 3 ধরনের হয়, একটা লোহিত রক্তকণিকা, আরেকটা শ্বেত রক্তকণিকা, আরেকটা হচ্ছে অনুচক্রিকা। এই যে শ্বেত রক্তকণিকাটা, এটাকে আমরা কি বলবো? ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। এবার দেখো জেড চিহ্নিত অংশটা, এটা কি দেওয়া আছে? কিছু অ্যামিবার মতো আকৃতি দেখতে পাচ্ছি। এই অ্যামিবার মতো আকৃতিটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে অনুচক্রিকা। দেখো ও দানাদার থাকে, প্রথমে দানাদার থাকে, এরপরে যখন ওর কাজ শুরু করে, ওর কাজ হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করা, তখন কি হয়, ও কিন্তু ওর আকৃতিটা চেঞ্জ করে, এরকম জালের মতো হয়ে তোমার যে কোনো জায়গায় যদি ক্ষত তৈরি হয় সেক্ষেত্রে ওই দুইটা ক্ষতকে একসাথে জোড়া লাগাইতে মানে কাজ করে। তাহলে এই জেড কি হইলো? আমাদের প্লাটিলেট বা অনুচক্রিকা। অনুচক্রিকা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? উদ্দীপকটা হচ্ছে আমাদের উদ্দীপকটা হচ্ছে একটা উদ্ভিদের টিস্যু, জটিল টিস্যু, আর একটা হচ্ছে প্রাণী দেহে থাকা যেই রক্তকণিকাগুলা, ওই রক্তকণিকাগুলাকে বোঝানো হয়েছে। তাহলে চলো এবার আমরা প্রশ্নতে যদি যাই, সেক্ষেত্রে কি বলে দিছে প্রশ্নটা? পেশি টিস্যু কি? পেশি টিস্যু বলতে আমাদের যে মাসলগুলা, এগুলা কিন্তু 3 ধরনের হয়। পেশি টিস্যু প্রাণীদেহে 3 ধরনের আছে, একটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি, আরেকটা অনৈচ্ছিক পেশি, এবং আরেকটা হচ্ছে হৃৎপেশি। এখন এই 3 ধরনের পেশি, ঐচ্ছিক যেটা প্রাণীর নিজের ইচ্ছায় নড়াচড়া করাইতে পারে, আরেকটা হচ্ছে অনৈচ্ছিক যেটা নিজের ইচ্ছায় নড়াচড়া করানো যায় না, এবং আরেকটা হচ্ছে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। ঐচ্ছিক পেশির উদাহরণ যদি আমি বলি, সেক্ষেত্রে আমার হাত পা দেখো আমি নিজের ইচ্ছায় নড়াচড়া করাইতে পারতেছি, সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন, সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির উদাহরণ যদি আমি বলি, সেক্ষেত্রে রক্তনালী, পৌষ্টিক নালী, এই জায়গার যেই প্রাচীরগুলা, এগুলো কিন্তু তোমার, বা এই জায়গার যে নালীগুলা, এগুলো কিন্তু সংকুচিত প্রসারিত হয়। দেখো খাদ্যনালী বা অন্ননালী কিন্তু সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যগুলোকে ঠেলে ঠেলে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যায়, এই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে পেরিস্টালসিস। তাহলে এই যে সংকোচন প্রসারণটা হচ্ছে, কিন্তু তুমি কিন্তু চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারবা না। তুমি চাইলেই বলতে পারবা না যে এই পাকস্থলী কি একটু যায় নাড়াচাড়া দিয়ে আসি, এটা কিন্তু কখনো সম্ভব না। কিন্তু ওরা সংকোচিত প্রসারিত হবে যখন ওদের প্রয়োজন হবে। এরপরে দেখো হৃৎপেশি।
হৃৎপেশি হচ্ছে এরকম এক ধরনের বিশেষ পেশি যেটা সব সময় সংকুচিত প্রসারিত হইতে থাকে। ভ্রূণ অবস্থায় যখন 4 সপ্তাহ ছিল তোমার বয়স, তখন থেকে শুরু করে তোমার যে হৃৎপিণ্ডের যে স্পন্দনটা এটা শুরু হয়েছে একদম মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে বিশেষ ধরনের একটা পেশি যেটা সবসময় সংকুচিত প্রসারিত হইতে থাকে। তাহলে দেখো এই যে পেশি আমরা বুঝতে পারলাম 3 ধরনের হয়। এখন পেশি টিস্যু কি এটা যদি সংজ্ঞা জানতে চাই সেক্ষেত্রে কি করব, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত একটা বিশেষ ধরনের সংকোচন প্রসারণশীল যেই টিস্যু ওইটাকে আমরা হচ্ছে পেশি টিস্যু বলতেছি। তাহলে কি হবে, সংকোচন প্রসারণশীল, হয় এটা তোমার ইচ্ছায় না হলে তোমার অনিচ্ছায়, কিন্তু ও সংকুচিত প্রসারিত হবেই। তাহলে ভ্রূণীয় মেসোডার্ম থেকে, মেসোডার্ম মানে হচ্ছে মাঝখানের যে ত্বক, মেসো বলতে হচ্ছে মাঝখান, মাঝখান বোঝায় মাঝখান, আর ডার্ম মানে হচ্ছে ডার্ম বা ডার্মিস, এটা বললে আমরা কি বুঝি, ত্বক বুঝি। তাহলে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত সংকোচন প্রসারণশীল যে টিস্যুটা এটাকে আমরা বলতেছি হচ্ছে পেশি টিস্যু। এরপরে আসো স্কেলিটাল পেশি, স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে। স্কেলিটাল বলতে হচ্ছে কঙ্কাল। এখন কঙ্কাল তন্ত্রের অনেকগুলা কাজ আছে, যার ভিতরে একটা কাজ হচ্ছে দেহের অভ্যন্তরীণ নরম ও নমনীয় অঙ্গগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। যেমন দেখো আমার ফুসফুস, সেটা আমার বক্ষপিঞ্জরের ভিতরে সুরক্ষিত অবস্থায় আছে। বুকের যে খাঁচাটা বলতে গেলে মাঝখান বরাবর স্টারনাম থাকে, আর দুই পাশে 12টা করে 24টা হাড়, এরকম বুকের হাড়গুলা এখান থেকে শুরু করে ঘুরে তোমার পিছন পর্যন্ত যায়, মেরুদণ্ড পর্যন্ত যায়। তাহলে দেখো পুরাটা একটা খাঁচার মতো স্ট্রাকচার করে রাখতেছে। ও কাকে নিরাপত্তা প্রদান করতেছে, আমাদের যে ফুসফুসটা, ফুসফুস কিন্তু একটা নরম অঙ্গ, এরপরে আমাদের হার্ট, এটাও কিন্তু একটা নরম অঙ্গ। তাহলে সেক্ষেত্রে এগুলাকে বাইরে থেকে তোমার নিরাপত্তা দিচ্ছে আমাদের এই বক্ষপিঞ্জরটা কিন্তু। এরপরে দেখো আমার যে করটিকার যে খুলিটা, খুলির ভিতরে কি আছে, আমার মস্তিষ্ক সুরক্ষিত অবস্থায় আছে। মস্তিষ্ক কিন্তু খুবই নরম একটা নাজুক অর্গান, যার কারণে যদি করটিকাটা না থাকতো সেক্ষেত্রে তুমি ধরো খেলাধুলা করতেছো, তোমার বন্ধু তোমাকে দুষ্টেম করে একটা ধাক্কা দিল, তুমি পড়ে গিয়ে তোমার মস্তিষ্ক হয়ে গেল আলু ভর্তা, তাহলে তো হবে না। যার জন্য ওই মস্তিষ্ক কিন্তু আমাদের পুরা দেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করতেছে। তাহলে ওকে আমাদের সুরক্ষিত রাখা লাগবে। শুধু মস্তিষ্ক কেন, দেহের প্রতিটা অর্গান, তোমার নখের এখান দিয়েও যদি একটু ভেঙে যায় সেক্ষেত্রে দেখবা যে তোমার পুরা দিনটাই হচ্ছে মানে খারাপ যাচ্ছে, মানে ভালো লাগতেছে না, ব্যথা অনুভূত হচ্ছে। যার জন্য সবকিছুই আমাদের সুরক্ষিত রাখা লাগবে। এখন মস্তিষ্ককে সুরক্ষিত রাখার জন্য আমাদের এই করটিকার অস্থিগুলো হচ্ছে এখানে কাজ করতেছে। পুরো মাথাটা খুলি দিয়ে হচ্ছে আবৃত, যার ভিতরে তোমার মস্তিষ্ক কিন্তু সুরক্ষিত অবস্থায় আছে। তাহলে স্কেলিটাল টিস্যু, স্কেলিটন বলতে আমরা কঙ্কাল বুঝতেছি, কঙ্কাল ওই স্কেলিটন থেকে স্কেলিটাল, এই যে কঙ্কাল তন্ত্রের যে টিস্যুগুলা সেগুলো কি করতেছে, আমাদের মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে। কারণ ওই যে হাড় বা অস্থি তো কিন্তু তোমার কিছুটা দৃঢ় হয়, ওই দৃঢ় অস্থিটা তোমাকে সুরক্ষা দানের কাজ করতেছে, যে শক্ত হাড় যা বাইরের আঘাত থেকে নাজুক অঙ্গটিকে রক্ষা করতেছে। স্কেলিটাল টিস্যুর আরো কতগুলো কাজ কি, দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করা। দেখো তোমার যে একটা স্ট্রাকচার, তুমি যে সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেছো, তুমি যে অ্যামিবার মতো নেতায় পড়ে যাচ্ছ না, সেক্ষেত্রে ওই স্ট্রাকচারটা দান করতেছে কে, এই স্কেলিটন টিস্যুটা কিন্তু তোমাকে দৃঢ়তা প্রদান করতেছে, তোমার আকৃতি বজায় রাখতেছে, চলনে সাহায্য করতেছে। হাড় আর পেশির সমন্বয়ে কিন্তু আমরা চলাচল করতে পারি, তাহলে সমন্বয়ের কাজটাও করতেছে, সুরক্ষা প্রদান, এই কাজগুলোই হচ্ছে আমাদের কি করে, স্কেলিটন করতেছে। এই স্কেলিটনের আরেকটা কাজ যেহেতু তোমার প্রতিরক্ষা করা, সেক্ষেত্রে সে কি করতেছে, ভিতরের যে নরম নাজুক অর্গানগুলো কি কি, দেখো মেরুরজ্জু, ফুসফুস। আচ্ছা মেরুরজ্জু কোন জায়গাটা, তোমার করটিকার যে মানে পিছন দিক থেকে, মাথার পিছন দিক থেকে, এখান থেকে একটা নার্ভ হচ্ছে মানে নেমে যায়। কিভাবে নেমে যায়, ওই যে আমাদের যে মেরুদণ্ডের হাড় আছে 33টা ছোট ছোট হাড় এভাবে একটার উপর একটা অবস্থান করে, এই হাড়ের ভিতরে ফোরামেন থাকে, ওই ফোরামেনের ভিতর দিয়ে তোমার স্নায়ুটা এভাবে নেমে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে ভিতর থেকে, মস্তিষ্কের ভিতর থেকে যে স্নায়ুটা বের হচ্ছে ওইটাকেও কিন্তু সুরক্ষা প্রদান করতেছে। তাহলে সকল ধরনের নাজুক অর্গানগুলোকে সুরক্ষা দেওয়ার কাজ করবে আমাদের এই স্কেলিটন টিস্যুটা। এরপরে আসো কি বলছে, এম চিত্রে টিস্যু শনাক্ত করে ব্যাখ্যা করতে বলছে। এম কি ছিল, জটিল টিস্যু ছিল, তাই না, জটিল টিস্যু ছিল। এখন জটিল টিস্যু শনাক্ত করতে পারছি, প্রথমে এইটাই লিখে দিব যে শনাক্ত করতে বলছে। দেখো তাহলে তুমি গ নাম্বার উত্তরটা লিখেই প্রথম লাইনটা কি লিখবা, যে উদ্দীপকের এম চিত্রটা হচ্ছে আমাদের জটিল টিস্যু। এখন তুমি যে জটিল টিস্যু ধরতে পারলা, এটাতে হচ্ছে তোমার 1 নাম্বার। উদ্দীপকে যখন কোনো এরকম হিন্টস দেওয়া থাকবে, সেক্ষেত্রে তুমি হিন্টসটা দেখে যে বুঝতে পারতেছো ওইটা কিন্তু প্রথম লাইনেই বলে দিবা, যে হ্যাঁ আমি বুঝতে পারছি এটা জটিল টিস্যুর কথা বলছে, যে আমি বুঝতে পারছি যে উদ্দীপকের চিত্রটা কিসের চিত্র, এরকম মানে প্রথম লাইনেই বলে দেওয়া লাগবে। এরপরে বর্ণনা দিতে বলবে, তারপরের প্যারাগুলোতে আমরা চলো বর্ণনা দিব। কিরকম,
জটিল টিস্যু, যেটার আরেকটা নাম হচ্ছে কি পরিবহন টিস্যু। জটিল টিস্যুর আরেকটা নাম পরিবহন টিস্যু। এখন ও পরিবহনের কাজ করবে। একটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা দুই ধরনের পরিবহন দেখতে পাই। যদি আমি একটা উদ্ভিদ আঁকি, দেখো তো কীরকম হয়। উদ্ভিদের মাটির নিচে থাকে ওর শিকড়গুলা, এরপরে মাটির উপরে কি থাকতেছে, পাতা ফুল ফল এগুলা থাকতেছে। এখন এইখানে মাটির নিচে জমে থাকে কি কৈশিক পানি কণাগুলো জমে থাকে, এই যে ছোট ছোট পানির কণা জমে থাকে। এখন এই যে পানি কণাগুলা এগুলো উদ্ভিদ গ্রহণ করবে, গ্রহণ করে উপরে উঠায় দিবে। কি জন্য উপরে যদি উঠায়, এই যে দেখো উপরে যদি উঠায় সেক্ষেত্রে কি হবে, উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হবে। এখন ধরো ও একটা খাদ্য তৈরি করলো, এই ধরো একটা আপেল তৈরি করছে। এই যে খাদ্য পুষ্টিটা, এটা তো আবার পুরা উদ্ভিদের সবগুলা কোষে পৌঁছানো লাগবে। এই খাদ্য পুষ্টিটা সকল কোষে পৌঁছানো লাগবে। সেক্ষেত্রে দেখো পানি যে পরিবহন করছে, পানিকে আমরা কি বলতে পারি, জল বলতে পারি না। বোরকাজতে জল, বোরকাজতে জাইলেম। জাইলেম টিস্যু কি করবে, জল পরিবহন করবে। পানির সাথে এখানে তোমার মিশে থাকবে খনিজ লবণ, খনিজ লবণও সে পরিবহন করে ফেলবে। তাহলে জাইলেমের কাজ কি, পানি এবং খনিজ লবণ পরিবহন করা। পানি এবং খনিজ লবণকে আমরা একসাথে বলতে পারি কোষ রস। পানি প্লাস খনিজ লবণ, এটাকে আমরা একসাথে বলতে পারি হচ্ছে কোষ রস। তাহলে কোষ রস পরিবহন, বোরকাজতে জাইলেম, বোরকাজতে জল। জাইলেম কি করবে, জল পরিবহন করবে, খনিজ লবণ পরিবহন করবে। এরপরে জল কোথা থেকে কোথায় পরিবহন করতেছে, মাটির নিচে আসছে জলগুলা, ও আরো নিচে পরিবহন করবে না, তো এগুলা ও উপরে পরিবহন করবে। তাহলে জাইলেমের গতিপথ হবে সবসময় তোমার ঊর্ধ্বগামী, উপরের দিকে পরিবহন করবে। আর ফ্লোয়েম দেখো, খাদ্য তৈরি করলো, পানি পৌঁছানোর পরে আমরা কি জানি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার জন্য সূর্যের আলো লাগে। এরপরে পাতায় যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিলের উপস্থিতিতে ও কি করতেছে, তোমার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, মাটির নিচ থেকে পানি নিয়ে খাদ্য তৈরি করতেছে। তাহলে পানি এই যে আমরা পৌঁছায় দিলাম, কে পৌঁছায় দিল, জাইলেম এখানে পৌঁছায় দিল। জাইলেম ওকে হচ্ছে পানি পৌঁছানোর পরে ও খাদ্য তৈরি করবে, ফুড তৈরি করবে। এই যে এফতে ফুড, এফতে ফ্লোয়েম। ফ্লোয়েম কি করবে, খাদ্য পুষ্টি পরিবহন করবে। এফতে ফ্লোয়েম, এফতে ফুড, ও খাদ্যের পুষ্টি পরিবহন করবে। তাহলে দেখো এই যে গাছে ফলটা তৈরি হইলো, ওর এই খাদ্য পুষ্টিটা একদম নিচে এইখানে যে কোষটা আছে ওকেও দেওয়া লাগবে, কারণ পুষ্টি না পেলে তো কোষ মারা যাবে। তাহলে এই খাদ্য পুষ্টিটা তোমার নিচেও দেওয়া লাগবে, আবার উপরে একদম চূড়ায় যে কোষটা আছে, যেই তোমার ডালপালা, ওখানেও দেওয়া লাগবে। তাহলে এই যে ফ্লোয়েমের গতিপথ, এটা একই সাথে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী, দুই দিকেই হচ্ছে তোমার খাদ্য পুষ্টিটা চলাচল করতে পারে। এখন দেখো ট্রাকিড যে কোষটা আমি বললাম, ট্রাকিডের কোষটা তোমার হচ্ছে এরকম লম্বাটে হয়, এরকম দেখতে লম্বাটে এক ধরনের কোষ, যেটার প্রাচীরটা থাকে অনেক বেশি পুরু। এই পুরু প্রাচীরের ভিতর দিয়ে, মানে প্রাচীর দিয়ে হচ্ছে কোনো পানি জাতীয় পদার্থ যাতায়াত করতে পারে না। সেক্ষেত্রে ওর ভিতরে এরকম কিছু ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো দিয়ে ও পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে পানি পরিবহন করে। আমি যদি এই চিত্রটা একটু সুন্দর করে এঁকে দেখাই, দেখো এরকম একটা ট্রাকিড কোষ, ওর পাশে পুরো একটা প্রাচীর আমি দিলাম। এরপরে এর পাশে আরেকটা ট্রাকিড কোষ, যেখানেও রয়েছে পুরো একটা প্রাচীর। দেখো তো কোষগুলা দেখতে ঠান্ডা স্ট্রমের মতো লাগে না। এখন দেখো এর ভিতরে কি থাকবে, কিছু ছিদ্র থাকবে। এই ছিদ্রগুলোকে আমরা বলবো হচ্ছে কূপ। এই কূপের ভেতর দিয়ে পানি পরিবাহিত হবে। কিভাবে পরিবাহিত হবে, পাশাপাশি এই যে এই কূপের ভিতর থেকে এখানে ভিতর যাবে, তারপরে পাশেরটায়, তারপর পাশেরটায়, এরকম করে পানিগুলো চলে যাবে। তবে এইখান থেকে এইখানে, এখানে, এভাবে পাশাপাশি পানি পরিবহনের কাজটা করতেছে হচ্ছে আমাদের ট্রাকিড। এই কোষগুলো আমি কি আঁকলাম, ট্রাকিড আঁকলাম। ট্রাকিডের ভিতরে এই ছিদ্রগুলোকে কি বললাম, কূপ বললাম। এবার পাশাপাশি পানি পরিবহন করলো, পাশাপাশি পানি পরিবহনের কাজ, পরিবহন করবে কিন্তু পানি। এরপরে দেখো ট্রাকিডের পরে আমাদের এখানে কি আছে, ভেসেল আছে। ভেসেলও পানি পরিবহন করবে। ওরা সবাই পানি পরিবহন করবে, কারণ ওরা সবাই জাইলেমের অংশ। বোরকাজতে জাইলেম, বোরকাজতে জল, তাহলে ওরা সবাই জল পরিবহন করবে। ট্রাকিড করবে পাশাপাশি, ভেসেল করবে উপর নিচ। এখন ভেসেলের চিত্রটা যদি আমি একটু দেখাই, দেখো ট্রাকিড তো বুঝলাম যে পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে পানি পরিবহন করতেছে। এবার এই দিকে তাকাও, একটা খাটো মোটা চোঙাকৃতির কোষ, তার নিচে আরেকটা খাটো মোটা চোঙাকৃতির কোষ, এখানে আরেকটা খাটো মোটা চোঙাকৃতির কোষ। এরকম ছোট ছোট অনেকগুলো চোঙাকৃতির কোষ একসাথে উপর নিচে অবস্থান করতেছে। এবার ওর যে প্রাচীরটা, এই প্রান্তীয় প্রাচীরটা কি হবে, গলে যাবে। গলে গিয়ে পুরাটা এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে। দেখো তো এরকম হয়ে গেল না, পুরাটা এরকম নলের মতো তৈরি করলো না, একটা স্ট্র হয়ে গেল না। তুমি যখন জুসের গ্লাসের ভিতর স্ট্রটা দিয়ে পানি টান দাও, সেক্ষেত্রে কোথা থেকে আসে, জুসটার নিচ থেকে উপরে চলে আসে না। এরকমই ধরো এই স্ট্রটা, এই স্ট্রয়ে এখান থেকে তুমি পানি টান দিলা, উপর দিয়ে বের হয়ে গেল।
তাহলে এরকম উপরে নিচে পানি পরিবহনের কাজ করবে হচ্ছে ভেসেল। এটা আমি কি আঁকলাম, ভেসেল আঁকলাম, যেটা কি করতেছে, উপর নিচ পানি পরিবহন করতেছে, উপর নিচ, পাশাপাশি বললে ট্রাকিট, উপর নিচ বললে ভেসেল। এবং বাকি যে কোষগুলো আছে আমাদের এখানে, ওরাও কিন্তু পানি পরিবহনের কাজই করবে। প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এরপরে আসো ফ্লোয়েম, খাদ্য পুষ্টি পরিবহন করবে। শিবকোষ, সঙ্গী কোষ, ওরা কি করতেছে, খাদ্য তৈরি হওয়ার পরে খাদ্যের যে পুষ্টিগুলা ওগুলা সব কোষে হচ্ছে উপরে নিচে পরিবহন করে দিচ্ছে। সেক্ষেত্রে এই যে আমি গতিপথটা কি বলছিলাম, ফ্লোয়েমের গতিপথ হবে একই সাথে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী। তাহলে এই জটিল টিস্যুর কথাবার্তাগুলো এখানে আমরা বুঝলাম। আমাদের বইয়ে কিন্তু শুধু এই দুইটা চিত্র দেওয়া আছে, প্যারেনকাইমার ফাইবারের কোনো চিত্র দেওয়া নাই। সেক্ষেত্রে আমি মানে চিত্রটা তোমার আঁকা লাগবে না সৃজনশীলের ভিতরে, কিন্তু ওই যে ইনফরমেশনগুলো মাথায় রাখার জন্য চিত্রটা একটু ইমাজিন করবা, যে ট্রাকিডের ক্ষেত্রে যে ছিদ্র ছিল, ছিদ্রের মাধ্যমে পাশাপাশি যাচ্ছিল পানিগুলা। ভেসেল কীরকম ছিল, খাটো মোটা চোঙ্গাকৃতির, যেটা নল তৈরি করছিল, নল তো উপরে নিচে পানি পরিবহন করে, এরকম ইমাজিন করার জন্য হচ্ছে চিত্রটা একটু মাথায় রাখবা। সেক্ষেত্রে সৃজনশীল উত্তরের ভিতরে আঁকা লাগবে না। তারপরে দেখো ফ্লোয়েমের এই সবগুলো, ওরা সবাই কি করতেছে, খাদ্য পুষ্টি পরিবহন করতেছে। তাহলে এই কথাবার্তাগুলাই আমরা এখানে এম চিত্রের টিস্যুটা শনাক্ত করে ব্যাখ্যার ভিতরে এই যে প্রকারভেদগুলা, এই যে কে কোন দিকে পানি পরিবহন করে, ওরা কিন্তু শুধু যে পানি আর খাদ্য পরিবহন করবে এরকম না, পরিবহন ছাড়াও মাঝে মাঝে ওরা কিন্তু সঞ্চয়ও করে রাখে, খাদ্য পুষ্টিগুলো সঞ্চয় করে রাখে, যাতে মানে প্রয়োজনের সময় পরবর্তীতে কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে খাদ্য সঞ্চয় করা। এবং ফাইবার যাদের নামের সাথে ছিল ওরা কিন্তু তোমাকে দৃঢ়তা প্রদানের কাজটাও করতেছিল। দেখো এখানে জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার ছিল না, এই যে দেখো ফাইবার, এই ফাইবারগুলো কি করতেছে, তোমাকে কিন্তু দৃঢ়তা প্রদানের কাজ করতেছে। আর এই যে বাকিগুলো ওরা কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখতেছে। এই যে দেখো জাইলেম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা, ওরা কিন্তু খাদ্য সঞ্চয় করে। তাহলে এদের সবার কাজ আমরা এইভাবে বর্ণনা করে দিব, তাহলেই হয়ে যাবে। এরপর আসো ঘ নম্বরে, জীবদেহে বিভিন্ন জৈবিক কাজে XYZ এর ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। তার মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তিনটারই ভূমিকা জৈবিক কাজে, এই তিনজনের ভূমিকা আমাদের বর্ণনা করা লাগবে। তাহলে তুমি যে প্রথমে XYZ, লোহিত, শ্বেত আর অনুচক্রিকা বুঝতে পারছো, এই কথাটা সবার আগে লিখে দেওয়া লাগবে। এরপরে যে হচ্ছে আমরা বর্ণনা শুরু করব। দেখো উত্তরটা শুরু করছি কিভাবে, XYZ হচ্ছে লোহিত রক্তকণিকা, সিরিয়ালে কিন্তু X ছিল লোহিত রক্তকণিকা, এই জন্য আমি লোহিত সবার আগে লিখছি। তারপরে Y শ্বেত, O Z এবং দিয়ে অনুচক্রিকা, সিরিয়ালে কিন্তু লেখা লাগবে, যথাক্রমে বলছো না, যথাক্রমে বলতে এই ক্রম অনুসারে আসতে হবে, XYZ, X এর নাম, Y এর নাম, Z এর নাম। এবার এই তিনটা রক্তকণিকা কিভাবে আমাদের জৈবিক কাজে ভূমিকা রাখে চলো আমরা দেখি। লোহিত রক্তকণিকা, যার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। এই এরিথ্রোসাইট হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে দেহকোষে অক্সিজেন ও সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে। এখন হিমোগ্লোবিন কি জিনিস, হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ, এই রঞ্জক পদার্থটার কারণেই এই লোহিত রক্তকণিকাটা লোহিত হয়। লোহিত মানে লাল, লাল বা রক্তিম, এগুলা সিনোনিম ওয়ার্ডগুলা। তাহলে লোহিত মানে হচ্ছে লাল, এই যে লাল রংটা হচ্ছে এটা হিমোগ্লোবিনের কারণে হয়। হিমোগ্লোবিনের ভিতরে দুইটা অংশ আছে, দেখো একটা হচ্ছে হিম অংশটা হচ্ছে তোমার আয়রন দ্বারা গঠিত, লৌহ বা আয়রন। আর গ্লোবিন যে অংশটা এটা হচ্ছে প্রোটিন, গ্লোবিন দ্বারা বোঝায় হচ্ছে প্রোটিন। এই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে যৌগ তৈরি করে। কীরকম যৌগ, আমি যদি তোমাকে একটু বিক্রিয়াটা লিখে দেখাই, এরকম হয়। দেখো সবার প্রথমে হিমোগ্লোবিন, যেটার হিম অংশটা হচ্ছে আয়রন বোঝাচ্ছে, হিম অংশটা লৌহ বা আয়রন বোঝাচ্ছে, আর গ্লোবিন অংশটা প্রোটিন বোঝাচ্ছে। এই অংশটা কি করবে, তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, অক্সি হিমোগ্লোবিন। এটা একটা অস্থায়ী যৌগ, এটা কিছুক্ষণ পরেই হচ্ছে ভেঙে যায়। এই অক্সি হিমোগ্লোবিনটা কিছুক্ষণ পরেই ভেঙে যায়, ভেঙে গিয়ে কি করবে, মুক্ত অক্সিজেন তৈরি করবে, মুক্ত অক্সিজেন প্লাস আবার হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে, হিমোগ্লোবিন। এভাবে করে কি হইলো, আমার অক্সিজেন পরিবহনটা কিন্তু হয়ে গেল। এবার অক্সিজেন পরিবহন হওয়ার পরে আমরা কি করব, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করব। তাহলে চলো কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজটা যদি আমরা এখানে করি, কি হবে, কোষের ভিতরে পানি থাকে, তারপরে ওই পানিটা, পানি বলতে কোষ রস, লোহিত রক্তকণিকা হচ্ছে তোমার এই অক্সিজেন পরিবহন করে, আর কোষ রস কি করে,
কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজ করে। কোষরস বা রক্তরস বলতে পারি, রক্তরস, যেখানে রস বলতে তো আমরা পানি বুঝতেছি, যে পানি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি করবে, H2CO3 তৈরি করবে। এটাকে যদি আমরা ভাঙি, দেখো H2CO3টাকে যদি আমি ভাঙি, দুইটা প্রোটিন পাবো, H+ পাবো, তারপরে HCO3- পাচ্ছি। এখন তুমি যে খাদ্য লবণগুলা গ্রহণ করো, খাদ্য হিসেবে আমরা সোডিয়াম ক্লোরাইড গ্রহণ করি না, এই যে দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা তো খাবার লবণ। এই খাবার লবণটাকে যখন আমরা ভাঙতেছি কি পাচ্ছি, সোডিয়াম প্লাস পাচ্ছি আর ক্লোরিন মাইনাস পাচ্ছি। এরকমই কিছু খনিজ লবণ তোমার দেহের ভিতর থাকতেছে, যেটা কি করবে, ওই যে মাইনাস অংশটা ওইখানের সাথে যায় যুক্ত হবে, HCO3-, এটার সাথে যদি যুক্ত হয়, এই যে সোডিয়াম আর হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করলো। তারপর তোমার কোষের ভিতর ধরো পটাশিয়াম লবণ আছে, সেটা আবার এখানের সাথে যুক্ত হয়ে কি করবে, পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে, পটাশিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করলো। এই যে যৌগ আকারে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের কাজটা হবে, অক্সিজেন পরিবহন হবে এইভাবে, আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন হবে এইভাবে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, দেখো এই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড সরবরাহের কাজটা কিভাবে হচ্ছে, ওইভাবে যৌগ তৈরির মাধ্যমে। এরপরে আসো, হিমোগ্লোবিন বাফার হিসেবে রক্তে অম্ল ক্ষারের সমতা রক্ষা করে এবং রক্তের সাধারণ ক্রিয়া বজায় রাখে। রক্ত, এটা কিন্তু আমরা বাফার দ্রবণের উদাহরণ বলতে পারি। এখন বাফার কি জিনিস তোমাদের লেভেলে বা এসএসসি লেভেলে এটা নিয়ে এত আলোচনা নাই, আমি একটু বলি। বাফার হচ্ছে অম্ল ক্ষারের ব্যালেন্স বজায় রাখার একটা প্রক্রিয়া। যে মানে বাফার দ্রবণের ভিতর কি হয়, তুমি বাইরে থেকে ধরো কিছুটা অ্যাসিড দিলা, তবুও ওই দ্রবণটা কোনো চেঞ্জ হবে না। মানে অ্যাসিড যদি মানে দ্রবণে দিচ্ছ, সেক্ষেত্রে এরকম হওয়ার কথা না যে দ্রবণটা অ্যাসিডীয় হয়ে যাবে বা অম্লীয় হয়ে যাবে, কিন্তু সেই দ্রবণটা অম্লীয় হবে না, সে যেমন ছিল, যেমন পিএইচ ছিল ওরকমই থাকবে। অম্ল ক্ষার আসলেই তো আমাদের কিসের হিসাব আসে, পিএইচ এর হিসাব আসে, তাই না? তাহলে পাওয়ার অফ হাইড্রোজেন, সেক্ষেত্রে এই পিএইচ এর কথাবার্তা তোমরা কিন্তু কেমিস্ট্রিতে পড়ছো, কেমিস্ট্রিতে কিন্তু এটা নিয়ে অনেক ম্যাথ আছে। আমি এখানে অল্প একটু বলতেছি। আবার যদি একটা দ্রবণে তুমি ক্ষার মিশাও, ধরো আমি ক্ষার মিশাইলাম, এখন এই দ্রবণটা ক্ষারীয় হয়ে যাওয়ার কথা, কিন্তু সে ক্ষারীয় হবে না, যেরকম পিএইচ ছিল ওরকমই আছে। তাহলে অম্ল ক্ষার মিশানোর পরেও এই দ্রবণটার যেহেতু চেঞ্জ হচ্ছে না, এটাকে আমরা বলবো হচ্ছে বাফার দ্রবণ। তাহলে রক্তের ভিতরে তোমার অম্ল ক্ষারের এই যে ভারসাম্যটা রক্ষা করতেছে লোহিত রক্তকণিকা। এরপরে আসো, রক্তের ঘনত্ব ও আঠালো ভাব রক্ষা করে, সে কে করতেছে, লোহিত রক্তকণিকা হচ্ছে রক্তের ঘনত্ব আর আঠালো ভাব রক্ষা করতেছে। ঘনত্ব বলতে লোহিত রক্তকণিকা হচ্ছে সংখ্যায় তোমার সবচেয়ে বেশি থাকে। এরপরে আসো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। এই যে শ্বেত রক্তকণিকাটা, এটা হচ্ছে তোমার দুই ধরনের হয়, একটা দানাদার আর একটা অদানাদার। এই যে মনোসাইট আর নিউট্রোফিল, ওরা হচ্ছে তোমার মানে শ্বেত রক্তকণিকার কতগুলো প্রকারভেদ। এই প্রকারভেদের ভিতর দেখো, নিম পাতাটা মনে রাখবা, নিম পাতা অনেক উপকারী না, জীবাণু থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে। তাহলে নিম পাতা কি করে, জীবাণু ধ্বংস করে। তোমরা কিন্তু ওই যে নিম গাছ গল্পটা পড়ছিলাম বাংলা বইয়ে, যেখানে নিম গাছের অনেক গুণগান করা ছিল। নিমের যে হাওয়া ভালো, বাড়ির পাশে গজাইলে হচ্ছে কাটতে চায় না বিজ্ঞরা, তারপরে হচ্ছে ওখানে কোনো যত্নও নেয় না, কিন্তু সেক্ষেত্রে নিমের পাতা অনেকে শিলে পিছে খায়, তারপর হচ্ছে নিম গাছের ছাল দিয়ে হচ্ছে দাঁত মাজে, এরকম অনেক গুণগান গাওয়া ছিল নিম মানে গাছের। সেক্ষেত্রে নিম পাতা জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করতেছে, এরকম একটা ধারণা আমরা পাইলাম। এখন নিম পাতা জীবাণু ধ্বংস করে, এটা থেকে কি মনে রাখবা, দন্তান্ন রস্বীকারে মনে রাখবা হচ্ছে নিউট্রোফিল, আর মতে মনে রাখবা মনোসাইট এবং নিউট্রোফিল ওরা কি করতেছে, জীবাণু ধ্বংস করার কাজ করতেছে। তাহলে দেখো, এই যে মনোসাইট আর নিউট্রোফিল কি করবে, জীবাণু ভক্ষণ করবে। এই যে জীবাণু ভক্ষণ করে বা জীবাণুদেরকে ধ্বংস করে। সেক্ষেত্রে মনোসাইট আর নিউট্রোফিল কিভাবে মনে রাখবো, এই যে নিম পাতা দিয়ে, নিম দন্তান্নতে নিউট্রোফিল, মতে মনোসাইট, ওরা কি করতেছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস হচ্ছে শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণ করার একটা প্রক্রিয়া। কি হয় এই প্রক্রিয়াটায়, এরকম শ্বেত রক্তকণিকা ওর আকৃতি পরিবর্তন করে ফেলে, দেখো ও অ্যামিবার মতো হয়ে গেল না, ওর ভিতরে জীবাণু ধ্বংস করার জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো থাকে। এখন বাইরে থেকে ধরো কোনো জীবাণু আসছে, তখন মস্তিষ্ক তোমাকে সিগন্যাল পাঠাবে, আরে এটা কি আমার দেহে প্রবেশ করে ফেলছে, শ্বেত রক্তকণিকা অ্যাটাক করো। তবে শ্বেত রক্তকণিকা চলে এসে কি করবে, অ্যামিবার মতো ওর আকৃতিটা পরিবর্তন করে ও এই জীবাণুটাকে নিজের ভেতরে নিয়ে নেবে। দেখো ওর আকৃতিটা এরকমভাবে চেঞ্জ করতেছে যে জীবাণুটাকে ও নিজের ভিতরে নিয়ে নিচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে কি হবে, ও পুরা জীবাণুটাকে যে নিজের ভিতরে নিয়ে নিল।
এখন ওর যে এনজাইমগুলো এগুলো কি করবে, জীবাণুটার বিরুদ্ধে কাজ করবে। ওরা ওই জীবাণুটাকে রিমান্ডে নিয়ে যাবে যে তুমি কেন এসেছো এখানে, এরকম করে তারপর জীবাণুকে ধ্বংস করে ফেলবে, মানে এনজাইমগুলো জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তারপরে দেখো লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। আছে শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের রোগ প্রতিরোধেও সাহায্য করে। তারপরে দানাদার লিউকোসাইট কি করতেছে, হিস্টামিন সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মেইনলি মানে ওই রোগ প্রতিরোধী করে, এটাই বারবার বলতে চাচ্ছে। এরপরে আমরা যাব অনুচক্রিকাতে। অনুচক্রিকার কাজটা হচ্ছে খুবই সুন্দর, যে কি করতেছে আমাদের কোথাও যদি কেটে যায়, তোমার হাত যদি কেটে যায়, সেক্ষেত্রে ওই জায়গাটায় কিছুক্ষণ পরে দেখবা একটা জালের মতো, মানে ধরো অল্প একটু কেটে গেল, ওইটা যদি তুমি কিছুক্ষণ পরে তাকাও ওই ফাঁড়াটার ভিতরে দেখবা কিছু জালের মতো অংশ তোমার দুইটা, মানে কেটে যাওয়া দুইটা অংশকে টেনে একসাথ করার চেষ্টা করতেছে। এই যে জালের মতো অংশগুলা এগুলো কিন্তু অনুচক্রিকা মানে তৈরি করতেছে। অনুচক্রিকা প্রথমে এরকম দানাদার থাকে, এরপরে ওর যখন কাজ শুরু হয় তখন ও কি করে, এরকম ওর আকৃতি চেঞ্জ করে, যে জালের মতো হয়ে যায়। তাহলে অনুচক্রিকা ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম যে আবরণ, মানে কোষের যদি ত্বক বা আবরণটা যদি কেটে যায়, সেক্ষেত্রে ও কী করতেছে, পুনর্গঠন করতেছে। কোথাও যদি রক্তক্ষরণ হয় তারপরে তোমার মানে কিছুক্ষণ পরে হচ্ছে অনুচক্রিকা কাজ করা শুরু করে। কি জন্য, ওই রক্তক্ষরণের জায়গাটায় বা যেখান থেকে তোমার কেটে গেছে ওই জায়গাটায় কি হয়, বাতাস বায়ুমণ্ডলের সংস্পর্শে চলে আসে। বাতাসের সংস্পর্শে গেলেই অনুচক্রিকা হচ্ছে তার কাজ শুরু করে। সে কি করে, তোমার এই যে জাল তৈরি করে, দুইটা জায়গাকে একসাথে করে, আর তোমার ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করে। ক্লটিং ফ্যাক্টর কি করতেছে, তোমার রক্ত তঞ্চন ঘটাচ্ছে। তঞ্চন বলতে হচ্ছে মানে থামায় ফেলা, ক্ষতস্থানে রক্তক্ষরণ যাতে না হয়, সেক্ষেত্রে ওই রক্তক্ষরণটাকে থামিয়ে ফেলার কাজটা করতেছে হচ্ছে অনুচক্রিকা। তাহলে এই তিনটা রক্তকণিকার কাজই আমরা বুঝতে পারলাম, সুন্দর মানে সহজ কাজ, যেখানে লোহিত রক্তকণিকা কিন্তু আরও কতগুলা কাজ করে, যেমন হচ্ছে তোমার খাদ্য সার পরিবহন করে, হরমোন পরিবহন করে, এগুলো কিন্তু ওর জৈবিক ক্রিয়া। তুমি চাইলেই এই কথাগুলো কিন্তু ওখানে ইনক্লুড করতে পারো। কি কি, হরমোন পরিবহনের কাজ, পুষ্টি, খাদ্য সার পরিবহনের কাজ, তারপর হচ্ছে দেহের তাপমাত্রা বজায় রাখা। তাপমাত্রা, রক্ত এই যে প্রবাহিত হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেহের যে উষ্ণ একটা এনভায়রনমেন্ট তৈরি হয় আর কি, সেক্ষেত্রে আমাদের চাপ মানে বায়ুমণ্ডল আমাদেরকে পৃথিবীতে যে চাপটা দিচ্ছে, আমাদের দেহের অভ্যন্তরে এই রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে কিন্তু বাইরের দিকে আরেকটা চাপ তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু আমরা এই যে নিউট্রাল থাকতে পারতেছি। স্পেসে গেলে মানুষ ওই যে বায়ুশূন্য এলাকায় আমরা মরে যাইতে দেখি কেন, কারণ হচ্ছে তোমার দেহের ভেতরে যে কাজগুলো হচ্ছে, ওই যে কার্যাবলীর কারণে যে চাপটা তৈরি হচ্ছে, ওই চাপের কারণে কিন্তু মানুষ ওই যে স্পেসে যখন যায়, সেক্ষেত্রে বায়ুশূন্য এলাকা, বাতাস তোমাকে বাইরে থেকে চাপ দিচ্ছে না, তোমার ভিতরের চাপে কিন্তু তুমি মানে ফেটে দুর্ঘটনা ঘটতে পারে। যার জন্য কিরকম যে স্পেস স্যুট পরে থাকে, বায়ুশূন্য জায়গায় আমরা এই জন্য হচ্ছে টিকতে পারি না, কারণ ওই যে বাতাসের চাপ আর ভেতরের চাপটা কাটাকাটি যাইতে পারতেছে না। তাহলে এরকম কথাবার্তাগুলো আমরা লোহিত রক্তকণিকার ক্ষেত্রে বলতে পারবো। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।